আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আজকে আমরা কথা বলবো তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চৌম্বকত্ব এই অধ্যায়টা নিয়ে। এবং এই অধ্যায়টার আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা নিয়ে মূলত আজকে ডিসকাস করব। সো এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষায়। সো আমরা বিভিন্ন টাইপের কেস এইখানে পাবো। সো সেই কেসগুলো আমরা ইন ডিটেলসে দেখবো এবং অবশ্যই অনেক প্রবলেমগুলো আমরা একটু দেখবো আর কি, যে প্রবলেমগুলো আমাদের বেসিক ফাউন্ডেশনের জন্য দরকার। তো দেখো, আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় নিয়ে আমরা কথা বলবো। সো চৌম্বক ক্ষেত্র নির্ণয় নিয়ে আমরা যদি কথা বলতে চাই, প্রথমে আমাদের দেখতে হবে যে চৌম্বক ক্ষেত্র আসলে কেন তৈরি হয়। দেখো, তোমরা স্থির তড়িতে একটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে আমাদের যখন আমরা কোন একটা চার্জ স্থাপন করি কোন একটা জায়গায়, তার আশেপাশে কি তৈরি হয়ে যায় বলতো? ইলেকট্রিক ফিল্ড ই বা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যায়। এখন এই চার্জটাকে যদি আমি গতিশীল করি, সাপোজ এই হচ্ছে একটা চার্জ কিউ, এটাকে আমি গতিশীল করলাম, সাপোজ ভি বেকে আমি ওকে গতিশীল করলাম। সো একটা চার্জকে যখন গতিশীল করি, সেখানে আসলে তড়িৎ প্রবাহ তৈরি হয়। একটা চার্জ যখন গতিশীল থাকে, সেখানে তড়িৎ প্রবাহ তৈরি হয়। সো গতিশীল চার্জ আসলে তার আশেপাশের অঞ্চলে কি তৈরি করে? মনে রাখবা, কোন একটা গতিশীল চার্জ তার আশেপাশের অঞ্চলে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করে থাকি। সো চার্জ যদি স্থির থাকতো, একটা স্থির চার্জ কি তৈরি করে? তড়িৎ ক্ষেত্র। আর একটা চার্জ যদি গতিশীল থাকে, সেই চার্জের প্রভাবে আমরা দেখি চৌম্বক ক্ষেত্র তৈরি হইতে। স্থির তড়িতের সাথে যদি তুমি মিলাও, কিউ পরিমাণ চার্জ এর প্রভাবে একটা নির্দিষ্ট দূরত্ব আর দূরত্বে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়, সেটার ফর্মুলা ছিল সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা একইভাবে গতিশীল চার্জ মানে আসলে তড়িৎ প্রবাহ। সো তড়িৎ প্রবাহ যেখানে থাকবে, সেখানে আসলে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সো চৌম্বক ক্ষেত্রটা আসলে কত তৈরি হবে, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে চৌম্বক ক্ষেত্রটা কত তৈরি হবে। সো তড়িৎ প্রবাহ আই যদি দেওয়া থাকে, চৌম্বক ক্ষেত্র বি বের করার কিছু প্রসেস আছে বা প্রক্রিয়া আছে। বিভিন্ন ধরনের শেপের তড়িৎ প্রবাহের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্র বিভিন্ন রকম হইতে পারে। সো তড়িৎ প্রবাহ দেওয়া থাকলে চৌম্বক ক্ষেত্র কিভাবে বের করতে হবে, সেটা আমরা বের করার জন্য খুব স্পেশাল একটা সূত্র আমাদের আছে। সেই সূত্রটার নাম হচ্ছে বায়ট-সেভার্ট সূত্র। বায়ট-সেভার্ট সূত্র। তো এই সূত্রটা আমাদের কে আবিষ্কার করছিলেন? বিজ্ঞানী বায়ট-সেভার্ট। তাদের নাম অনুসারে হচ্ছে বায়ট-সেভার্ট সূত্র বলা হয়। তো এই বায়ট-সেভার্ট সূত্র আসলে কি জিনিস, কিভাবে আমরা তড়িৎ প্রবাহ দেওয়া থাকলে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি, এটা আমরা দেখব হচ্ছে বায়ট-সেভার্ট সূত্রের মাধ্যমে। ইংলিশে এটাকে বলে বায়ট-সেভার্ট ল। তো আমরা একটু নতুন একটা স্লাইডে বায়ট-সেভার্ট ল কি জিনিস সেটা একটু দেখে ফেলি। চলো সবাই একটু হেডিং দিব। বায়ট-সেভার্টের সূত্র। মনে কর একটা পরিবাহী তার আছে, এরকম একটা পরিবাহী তার আছে। এই তারের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই তারের ছোট্ট একটা অংশ আমি কেটে নিলাম, এতটুকু কেটে নিলাম। সো তারের ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্যকে নরমালি আমরা এল দিয়ে প্রকাশ করি, এই তারের ক্ষুদ্র দৈর্ঘ্যকে আমরা ডিএল দিয়ে প্রকাশ করব। সো ডিএলটা কি? তারের ক্ষুদ্র দৈর্ঘ্য। ওকে, আর আইটা হচ্ছে আমাদের এখানে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে, এই ক্ষুদ্র ডিএল পরিমাণ দৈর্ঘ্যের জন্য আমরা দেখতে চাই যে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কোন একটা বিন্দু, সাপোজ এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করে থাকি। এবং আমরা যেহেতু এখানে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য চিন্তা করতেছি, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আমাদের পি বিন্দুতে ক্ষুদ্র একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে।
সেই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র এটাকে যদি আমরা ডিবি ধরি, খুব ছোট্ট একটা চৌম্বক ক্ষেত্র, এটাকে যদি আমরা ডিবি ধরি এবং এই ডিএল থেকে পি বিন্দু দূরত্বটাকে যদি আমি আর ধরি, তাহলে আমাদের এই ডিবি এর মান হবে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। থিটাটা কি এখানে? থিটাটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমাদের তড়িৎ প্রবাহ এবং এই দূরত্ব আর এর মধ্যবর্তী কোণ, এটাই হচ্ছে থিটা। ওকে, তাহলে ডিবি সমান সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে মিউ নটটা কি? মিউ নট ভাই একটা কনস্ট্যান্ট, মিউ নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻⁷। এটাকে বলা হয় চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে কাহিনী। তাহলে এই যে আমি ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র পরিমাপ করলাম, এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র পরিমাপ করার যে সূত্রটা ডিবি সমান মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটাই আসলে বার্টসেভার সূত্র। সো এই বার্টসেভার সূত্র থেকে আমরা ক্ষুদ্র যে একটা চৌম্বক ক্ষেত্র বের করলাম, সো এটাকে যদি আমি পুরো তার জুড়ে ইন্টিগ্রেশন করি, তখন সেটা আমাদের সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্রটা পাওয়া যাবে। সো বিভিন্ন ধরনের তারের জন্য বিভিন্নভাবে ইন্টিগ্রেশন করে করে আমরা টোটাল চৌম্বক ক্ষেত্রটা বের করে থাকি। সো চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়। সো টোটাল চৌম্বক ক্ষেত্রটা আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হয়। ইন্টিগ্রেশনের প্রসেসটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কোন কেসে আমাদের চৌম্বক ক্ষেত্র আসলে কেমন হবে এবং চৌম্বক ক্ষেত্রের দিকটা আসলে কেমন হবে। সো চৌম্বক ক্ষেত্রের দিক নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। তো সবাই একটু হেডিং দিব, চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিকের আলোচনাটা আমরা একটু বুঝি। দেখো, তোমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা কিরকম দেখাইছিলাম? এইভাবে অক্ষ দিয়ে দেখাইছিলাম, অক্ষ দিয়ে। এইটাকে আমরা বলতাম উত্তর, এটাকে আমরা বলতাম হচ্ছে দক্ষিণ, এটাকে আমরা বলতাম হচ্ছে পূর্ব, এটাকে আমরা বলতাম হচ্ছে পশ্চিম। বেসিক্যালি তোমরা জানো এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলোকে আমরা খুব সহজে আইজে এর মাধ্যমে দেখাইতে পারি। যেমন পূর্ব দিক বরাবর আমরা বলি পজিটিভ এক্স অক্ষ, উত্তর দিক বরাবর আমরা বলি পজিটিভ ওয়াই অক্ষ, পশ্চিম দিক বরাবর আমরা বলি হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ, দক্ষিণ দিক বরাবর আমরা বলি নেগেটিভ ওয়াই অক্ষ। এবং এই প্রত্যেকটা অক্ষ বরাবর কিন্তু আমাদের একক ভেক্টর কাজ করে। আমরা জানি পূর্ব দিক মানে হচ্ছে পজিটিভ আই ক্যাপ, পশ্চিম দিক মানে হচ্ছে নেগেটিভ আই ক্যাপ, উত্তর দিক মানে হচ্ছে পজিটিভ জে ক্যাপ, দক্ষিণ দিক মানে নেগেটিভ জে ক্যাপ। এখন এই আই ক্যাপ এবং জে ক্যাপ অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ ছাড়াও আরো একটা ডিরেকশন কিন্তু আছে, সেটা হচ্ছে জেড অক্ষ। সো চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করার জন্য এই জেড অক্ষের ব্যবহারটা অনেক বেশি। মনে করো এই যে বোর্ডের তল, উপরের দিকে ওয়াই অক্ষ, ডান দিকে এক্স অক্ষ। এখন আমি যদি তোমাকে বলি বোর্ডের তল বরাবর বা বোর্ডের তলের লম্ব বরাবর উপরের দিকে বা সামনের দিকে, কথার কথা, সেটা আসলে কি বুঝাবে? এই পুরাটা হচ্ছে বোর্ডের তল, এক্স আর ওয়াই কিন্তু বোর্ডের তলেই আছে। বোর্ডের তলের লম্ব বরাবর সামনের দিকে, বোর্ডের তলের লম্ব বরাবর তোমাদের দিকে। বোর্ডের তল, এটা হচ্ছে বোর্ডের তল, বোর্ডের তলের লম্ব বরাবর তোমাদের দিকে বা সামনের দিকে। সো সেইটা কিন্তু আমাকে বুঝাইতে হইলে প্লাস জেড অ্যাক্সিস এর মাধ্যমে বুঝাইতে হবে, দ্যাট ইজ প্লাস কে ক্যাপের মাধ্যমে বুঝাইতে হবে। এখন এইটাকে আমরা অন্য আরেকভাবে বলতে পারি, যখন তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে বা সামনের দিকে আমরা ডিরেকশন বুঝাইতে চাই, বা কোন একটা চৌম্বক ক্ষেত্রের দিক আমরা বুঝাইতে চাই তলের সাথে লম্ব বরাবর সামনের দিকে, তখন আমরা এটাকে এরকম একটা ডটের মাধ্যমে প্রকাশ করে থাকি। কিভাবে প্রকাশ করে থাকি? এরকম একটা ডট দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? একটা সার্কেলের ভিতরে একটা ডট দিয়ে প্রকাশ করে থাকি। আবার আমি যদি উল্টাটা বলি, যে তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে বা ভেতরের দিকে, লম্ব বরাবর নিচের দিকে বা ভেতরের দিকে, সেটা যদি আমি বুঝাইতে চাই, সেটা কিভাবে বুঝাবো? তলের সাথে লম্ব বরাবর
নিচের দিকে। সো তলের সাথে লম্ব বরাবর সামনের দিকে ছিল তোমরা, সো তলের সাথে লম্ব বরাবর ভেতরের দিকে থাকবে হচ্ছে তোমাদের উল্টা দিক, মানে এই যে বোর্ড ফুরে চলে যাবে পুরোপুরি। সো সেটাকে আমাকে নেগেটিভ জেড অক্ষ দিয়ে বুঝাইতে হবে, দ্যাট ইজ নেগেটিভ কে ক্যাপ দিয়ে বুঝাইতে হবে। সো এটাকে যদি চৌম্বক ক্ষেত্রের দিক তল বরাবর ভিতরের দিকে হয়, এটাকে আমরা এরকম একটা সার্কেলের ভিতরে ক্রস দিয়ে বুঝাই, একটা সার্কেলের ভিতরে কি দিয়ে বুঝাই, ক্রস দিয়ে বুঝাই। সো এই হচ্ছে আমাদের দুইটা কনভেনশন, একটা হচ্ছে ডট কনভেনশন আর একটা হচ্ছে ক্রস কনভেনশন। সো চলো কখন আসলে ডট হবে কখন আসলে ক্রস হবে এটার একটা সহজ টেকনিক তোমাদেরকে বলে দেই। তোমরা সব সময় এটা একটু স্পেশাল একটা কেস লিখে রাখো, কেস 1 চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়, সেটা সবসময় একটু মনে রাখবা তোমরা। সেটা হচ্ছে তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহের দিক বরাবর তুমি হাঁটবা। কি বলছি? তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহের দিক বরাবর তুমি হাঁটবা। হাঁটার সময় দুইটা কেস। এক, হাতের ডান দিকের অঞ্চলে চৌম্বক ক্ষেত্র বি এর দিক হবে ক্রস, আর হাতের বামে চৌম্বক ক্ষেত্র বি এর দিক হবে ডট। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। ব্যাপারটা কিরকম মনে করো, এই হচ্ছে একটা তার, এই তারে তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, আর এখানে আছে আরেকটা তার, এই তারে তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে। দুইটা আলাদা ছবি আমরা নিলাম, হ্যাঁ, দুইটা আলাদা ছবি। সো আমরা দেখব প্রথম তারের জন্য কোন দিকে তড়িৎ প্রবাহ কেমন হবে। দেখো প্রথম তারে তড়িৎটা যাচ্ছে কোন দিকে, সোজা উপরের দিকে। সো মনে করো তুমি উপরের দিকে যে এইভাবে হাঁটতেছো, ঠিক আছে? সো হাঁটার সময় নিজেকে কল্পনা করো যে তুমি কারেন্ট, তুমি আসলে হাঁটতেছো, তুমি আসলে উপরের দিকে উঠতেছো, মানে উপরের দিকে হাঁটতেছো, তড়িৎ প্রবাহের দিকে হাঁটতেছো। সো তড়িৎ প্রবাহের দিকে তুমি মনে করো এইভাবে যখন হাঁটবা, তোমার হাতের ডান দিকটা থাকবে এইখানে, বাম দিকটা থাকবে এইখানে। সো ডান দিকে কি হবে? ডান দিকে হবে ক্রস মানে কি? ডান দিকে এই তড়িতের কারণে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ডান দিকে তড়িতের কারণে একটা চৌম্বক ক্ষেত্র অবশ্যই তৈরি হবে, তড়িৎ থাকলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে ক্রস মানে কি? তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? আবার হাতের বাম দিকে কি তৈরি হবে? বাম দিকে তৈরি হবে ডট মানে কি? ডট মানে হাতের বাম দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে তারের মধ্য দিয়ে। সো তারের ডান দিকেও কিছু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, বাম দিকেও চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। বাম দিকে চৌম্বক ক্ষেত্রের দিক হবে তলের সাথে লম্ব দিক বরাবর বাহিরের দিকে, দ্যাট ইজ ডট, ঠিক আছে? ওকে, এটাকে অনেকভাবে করতে পারে, এটা সহজ একটা নিয়ম, এটা তোমরা ফলো করতে পারো। আচ্ছা, এইবার আসে এই তারের জন্য। এই তারে তুমি তড়িৎ প্রবাহের দিকে হাঁটবা। সো তড়িৎটা প্রবাহিত হচ্ছে নিচের দিকে। সো ডান দিকে কিছু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, বাম দিকেও কিছু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এদের ডিরেকশন কেমন হবে? দেখো তুমি যখন তড়িৎ প্রবাহের কারণে তড়িৎ প্রবাহের দিকে হাঁটতেছো, চিন্তা করো যে তুমি আসলে এই যে এইভাবে হাঁটতেছো, তাই না? এই যে তুমি আসলে এই যে উপর থেকে নিচে এইভাবে হাঁটতেছো। সো তখন তোমার বাম দিকে আছে এই বাম হাতটা আছে বাম দিকে, ডান হাতটা আছে এই দিকে। তাইলে বাম দিকে কি হয়? হাতের বাম দিকে হাঁটার সময় হাতের বাম দিকে হবে, কি হবে? ডট এরকম ডট হবে নাকি? আর হাঁটার সময় হাতের ডান দিকে কি হবে? ক্রস হবে। তাহলে এই পাশে হয়ে যাবে ক্রস, ঠিক আছে? তাহলে ডট ক্রস কখন হয় বুঝতে পারছি? এটা হচ্ছে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের পদ্ধতি। এখন আমি যদি এটা প্রথম কেস বললাম, সেকেন্ড কেসটাও বলে দিই। সেকেন্ড কেসটা হচ্ছে বৃত্তাকার তার বা কুণ্ডলীর মধ্য দিয়ে অবলিক কুণ্ডলীতে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক কেমন হবে? সো এইটাই আবার দুইটা সাব কেস আছে। কি? সাব কেস 1, এই হচ্ছে একটা বৃত্তাকার তার, এই তারের মধ্য দিয়ে ধরো তড়িৎটা ঘড়ি কাঁটার দিকে এইভাবে প্রবাহিত হচ্ছে।
তড়িৎটা ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎটা প্রবাহিত হয় এটাকে আমরা বলি ক্লকওয়াইজ কারেন্ট। ক্লকওয়াইজ কারেন্ট। সো ক্লকওয়াইজ কারেন্টের কারণে চৌম্বক ক্ষেত্র কিরকম হবে? মনে রাখবা, কারেন্টটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে তোমার কুণ্ডলীর ভেতরে ক্রস তৈরি হবে এবং কুণ্ডলীর বাহিরে ডট তৈরি হবে। আর যদি কারেন্টের ডিরেকশনটা উল্টা হয়, সাবকেস 2, সেটা কিরকম? যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাইলে কি হবে একটু বুঝো। এই হচ্ছে আমাদের কুণ্ডলী, এই কুণ্ডলীতে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কারেন্টটা প্রবাহিত হয় তাহলে উল্টাটা হবে, কি হবে? ভেতরে হবে ডট আর বাহিরে হবে ক্রস। কিরকম একটু বুঝো। যখন ক্লকওয়াইজ কারেন্ট হবে তখন ভিতরে চৌম্বক ক্ষেত্রটার দিক হবে তল বরাবর ভিতরের দিকে, এইভাবে হবে, এই রকম হবে। ভিতরে তৈরি হবে ক্রস আর বাহিরে কি তৈরি হবে? বাহিরে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে তল বরাবর বাহিরের দিকে, দ্যাট ইজ ডট। সো বাহিরে কি তৈরি হবে? এরকম ডট তৈরি হবে। সো আমরা ডটগুলা দিই সার্কেল করে, একটা সার্কেল করে এইভাবে ডট দেই। এবার আসো এইখানে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হলে অভ্যন্তরে তৈরি হবে বা ভিতরে তৈরি হবে ডট আর বাহিরে তৈরি হবে ক্রস। ক্রস মানে বাহিরে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের দিক হবে তলের লম্ব বরাবর ভেতরের দিকে, এই আর কি। সহজে আমরা ডট আর ক্রস দিয়ে প্রকাশ করে থাকি। সো তড়িৎ প্রবাহিত হচ্ছে আর চৌম্বক ক্ষেত্রের দিকটা কেমন হবে সেগুলো আমরা দেখে নিলাম। এখন কথা হলো চৌম্বক ক্ষেত্রের দিক তো বুঝলাম, কিন্তু এই যে আমি তার আঁকছি, এই যে আমি ধরো তার বৃত্তাকার তার বা কুণ্ডলী আঁকছি, সোজা তার আঁকছি, বৃত্তাকার তার আঁকছি, চৌম্বক ক্ষেত্রের দিক বুঝলাম, এগুলোর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কিরকম হবে। সো আমরা এখন দেখব বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কেজে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। বিভিন্ন কেজে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আমরা দিকটা অলরেডি দেখে ফেলছি, এখন আমরা মান নির্ণয় করব। চলো, প্রথমে হচ্ছে কেস 1। কেস 1-এ থাকবে উভয় দিকে অসীমে বিস্তৃত তারের নিকটস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এটা কিরকম মনে করো, এই হচ্ছে একটা তার, এটা উপরের দিকে অসীম দূরত্ব, নিচের দিকে অসীম দূরত্ব। সো এই তার একদম অসীম, একদম জমিন ভেদ করে আসমান পর্যন্ত। এর মধ্য দিয়ে ধরে নাও এদিকে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। সো আই তড়িৎ প্রবাহের কারণে আশেপাশের অঞ্চলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমরা তোমাকে বললাম পি বিন্দুতে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, যেখানে আমাদের তার থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে স্মল আর। তো দূরত্ব যদি স্মল আর হয়, এইখানে তড়িৎটা প্রবাহিত হচ্ছে আই, তাহলে পি বিন্দুতে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান হবে বি সমান সমান মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই আর। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মিউ নটের মান তো মনে আছে নিশ্চয়ই, 4 পাই ইন্টু 10⁻⁷। এবার আসো কেস 2। কেস 2-তে কি বলা হয়েছে? কেস 2টা হচ্ছে আমাদের, এখানে আমরা দেখছি উভয় দিকে অসীমে বিস্তৃত তার। এখন আমরা দেখব সসীম তার। সসীম তার মানে এই তারের দৈর্ঘ্য নির্দিষ্ট। সসীম তারের জন্য নিকটস্থ বিন্দুতে
চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এটা কিরকম, ধরো এই হচ্ছে একটা তার, সসীম তার। সো এই তারের দৈর্ঘ্য সীমিত, আই পরিমাণ তড়িৎ এখানে প্রবাহিত হচ্ছে। সো এই তার থেকে সাপোজ তোমাকে বলা হইলো যে এই রকম কোন একটা বিন্দু আছে, এই পি বিন্দুতে, এটা ধরো আর দূরত্বে আছে, পি বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। সো এইখানে তোমাকে অবশ্যই যে জিনিসটা দেখতে হবে যে তারটা যেহেতু সসীম, তোমাকে এই তারের দুইটা প্রান্ত সিলেক্ট করতে হবে। এটা মনে করো এ, এটা মনে করো বি, এবং এই দুইটা প্রান্ত পি এর সাথে কত কোণে আছে সেটা দেখতে হবে। সো তুমি এখানে এ আর পি কানেক্ট করে দিলা, এখানেও এ আর পি কি করে দিলা, কানেক্ট করে দিলা। কানেক্ট করে দিলে এখন তুমি দেখবা যে আমাদের এখানে যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্ত আমাদের কত কত কোণ তৈরি করছে। এই কোণটা মনে করো তৈরি হয়েছে এখানে φ1, আর এই কোণটা মনে করো তৈরি হয়েছে এখানে φ2। সো যদি এই দুইটা কোণ তুমি বের করে ফেলতে পারো, পি বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রটা তুমি পাবা মিউ নট আই ডিভাইডেড বাই 4πr, সাথে গুণ হবে cos φ1। ঠিক আছে, cos φ1 কি হবে, cos φ1 প্লাস cos φ2। ওকে, সো এইভাবে যদি তুমি ক্যালকুলেশন করো অঙ্কটা হয়ে যাবে। শর্ত হচ্ছে তোমাকে φ1 আর φ2টা আগে বের করে নিতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন দেখবে এটাকে খুব ইজিলি কিন্তু ভাই বের করা যায়। সো টেনশন করার কোনোই দরকার নেই, আমরা দেখাই দিব। আচ্ছা, এবার আসো তুমি যদি চিন্তা করো যেগুলো ডিরেকশনটা কেমন হবে ভাইয়া, যদি একটু বুঝাই দিতেন আরেকবার। কিছুই না, দেখো তুমি জানো আসলে, দেখো আমাদের এইখানে কই গেল, হ্যাঁ, তারটা যেদিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে সোজা। সো তুমি যদি চিন্তা করো তুমি উপরের দিকে হাঁটতেছো, তোমার হাতে ডান দিক পড়বে এইদিকে, বাম দিক পড়বে এইদিকে। সো ডান দিকে কি তৈরি হবে, এই জায়গায় ক্রস তৈরি হবে, আর বাম দিকে কি তৈরি হবে, ডট তৈরি হবে। সো দেখো পি বিন্দুটা পড়ছে হাতের ডান দিকে, সো এখানে ক্রস হবে। একই কথা এখানেও তুমি যদি এই বরাবর হাঁটতে থাকো, হাতের ডান দিকে পড়বে পি বিন্দুটা। সো পি বিন্দুতে আসলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা ডিরেকশন হবে তল বরাবর ভেতরের দিকে। এবার আসো কেস 3। কেস 3 হচ্ছে অর্ধ অসীম তার। অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র। এটা দুই ধরনের সাবকেস আছে, সেগুলো দেখাই দিব। সাবকেস 1, সাবকেস হচ্ছে ছবিতে বুঝতে পারবা সাবকেসটা কিরকম। একটা হচ্ছে সাবকেস 1, আরেকটা হচ্ছে সাবকেস 2। ধরো এই হচ্ছে একটা তার, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটা হচ্ছে অর্ধ অসীম। অর্ধ অসীম মানে ধরো এটা উপরের দিকে আকাশ পর্যন্ত বিস্তৃত, বাট নিচের দিকে এটা এ বিন্দুতে সীমিত। তাইলে এখন আমি এখানে দুইটা অর্ধ অসীম তার নিব, এখানে একটা অর্ধ অসীম তার নিলাম, এইখানে আমি আরেকটা অর্ধ অসীম তার নিই। এটা মনে করো এ বিন্দুতে সীমিত, বাট উপরের দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এখন বিন্দুগুলা দেখো, আমরা এই আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। এখানে আমি ধরে নিলাম এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব, যেটা কিনা তার থেকে আর দূরত্বে আছে। আর এখানে আমি ধরে নিলাম এই বরাবর যে বিন্দু আছে পি, যেটা কিনা আর দূরত্বে আছে, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব। সো দুইটা বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্র বের করার ফর্মুলা কিন্তু দুই রকম হবে। দেখো যখন পুরাপুরি অসীম হবে না, ঠিক আছে, অসীম যখন হবে না, আমরা সসীম তারের জন্য দেখছিলাম কিভাবে চৌম্বক ক্ষেত্র বের করতে হয়। কি করছিলাম আমরা, দেখছিলাম যে দুইটা প্রান্ত থেকে এইভাবে দাগ টেনে মিলাই দিতে হয়, পি বিন্দুটা এ আর পি কানেক্ট করতে হয়, আর উপরে তারটা যেই বিন্দু পর্যন্ত বিস্তৃত সেই বিন্দুর সাথে পি বিন্দুটা কানেক্ট করতে হয়। এখন ঝামেলা হলো এই তারটা তো উপরে অসীম পর্যন্ত বিস্তৃত। সো তুমি যদি অসীমে গিয়ে এখানে দাগ দিয়ে দিয়ে অসীম পর্যন্ত গিয়ে তারটাকে ছুঁইতে চাও বা মিলাইতে চাও, তোমার আসলে দেখতে পাবা কি দিন শেষে ওই যে φ2 যেটা, ওটা আসলে 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, সো সহজ কথায় বললে তুমি আসলে দাগ দিয়ে মিলাইতে পারবা না। ঠিক আছে, তাহলে এইখানে আসলে দাগ দিয়ে মিলানো পসিবল না। সো এই দিকে অসীম, শুধুমাত্র এই দিকে সসীম। সো যেই দিকে সসীম সেই দিককার অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম φ1। সো যদি অ্যাঙ্গেলটা φ1 হয়, তোমার এখানে ফর্মুলা হবে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4πr ইন্টু cos φ1 প্লাস 1। ঠিক আছে, এটা হয়ে যাবে। এরপরে দিক, ডিরেকশনটা কোন দিক হবে, দেখো তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে, হাতের ডান দিকে হবে ক্রস। সো এইটা হবে ক্রস। তাহলে আমরা এটা দেখে ফেললাম চৌম্বক ক্ষেত্র।
এখন তাইলে তোমরা আমাকে একটু বুদ্ধি খাটায় বলে এইটা কত হবে, এইটা সহজে বোঝা যায়। দেখো এ বিন্দু বরাবর আছে পি, তাইলে আমাকে বলো তো যদি আমি এ আর পি কানেক্ট করে দেই তাহলে একটু চিন্তা করে বলো এইখানে এ আর পি ঠিক বরাবর আছে, ঠিক আছে? সো যেহেতু এ আর পি ঠিক বরাবর আছে, দেখো তুমি যদি এ আর পি কে ঠিক কাছাকাছি আনো, ঠিক আছে, পি বিন্দুটাকে যদি তুমি ধরে এইখানে নিয়ে আসো, দেখবা ফাই ওয়ানের মানটা কিন্তু কত হয়ে যাবে বলো তো? ফাই ওয়ানের মানটা কত হয়ে যাবে চিন্তা করো। দেখবা এই এপি সরল রেখাটা তখন একদম একদম আমাদের কোন বরাবর থাকবে, এরকম স্ট্রেট থাকবে। এপি সরল রেখাটা আমাদের কিরকম থাকবে, একদম স্ট্রেট থাকবে, ঠিক আছে? খেয়াল করে দেখো এপি সরল রেখাটা আমাদের এখানে একদম স্ট্রেট আছে, ঠিক আছে? তাহলে একদম স্ট্রেট যদি থাকে তাহলে বলো তো তারের সাথে এখানে কত কোণ তৈরি হবে? তারের সাথে এখানে যেই কোণটা তৈরি হবে ফাই ওয়ান, সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এখানে তারের সাথে কত কোণ তৈরি করলো? এই যে এপি রেখাটা এখানে তৈরি করতেছিল ফাই ওয়ান কোণ, আর এখানে এপি রেখাটা কত কোণ তৈরি করলো? 90 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে আমাদের ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করেই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। দেখো এটা একদিকে অসীম একদিকে সসীম, বাট এখানে ফাই ওয়ানটা কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি হয় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটাতেই আমরা কি বসায় দিব বলো তো? আমরা ফাই ওয়ানের মানটা 90 ডিগ্রি বসায় দিব। সো ফাই ওয়ানের যে ভ্যালুটা এখানে আছে না, ওটা এখানে 90 ডিগ্রি বসায় দিব। সো যদি বসে আমার আনসার কত আসে, সেটা আসে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর। আর ডিরেকশন আগের মতোই, ডিরেকশন দেখবে এখানে কি তৈরি হবে? ক্রস তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখে ফেললাম। এবার আমরা আমাদের বৃত্তাকার তার বা কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র বের করা দেখব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কেস 4। বৃত্তাকার তার অবলিক কুণ্ডলীর জন্য তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। এখন এই বৃত্তাকার তার আবার কয়েক ধরনের হইতে পারে। বৃত্তাকার তার কয়েক ধরনের কিরকম? 3 ধরনের সাবকেস হইতে পারে এখানে। সাবকেস 1, এটা হইতে পারে পূর্ণ বৃত্তাকার তার। সাবকেস 2, এটা হইতে পারে খণ্ডিত বৃত্তাকার তার। সাবকেস 3, এটা হইতে পারে অর্ধবৃত্তাকার তার। অর্ধবৃত্তাকার তার, ঠিক আছে? 3 রকম হইতে পারে। সো আমরা 3 রকমকেই খুব ইজিলি দেখবো। দেখো সাবকেস 1 পূর্ণ বৃত্তাকার তার, এই মনে করো একটা পূর্ণ বৃত্তাকার তার, এই তারে যে কোনো একদিকে ধরো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরে নাও আমি ধরে নিলাম এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই তারের কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে যখন তারের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে r। সো এইখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের ফর্মুলাটা হচ্ছে b সমান সমান মিউ নট i ডিভাইডেড বাই টোয়াইস r। হ্যাঁ, এটা একটু ভাই কষ্ট করে মনে রাখতে হবে। এখানে কিন্তু কোনো পাই নাই, এটা মনে রাখবা, ঠিক আছে? বৃত্তাকার তারের জন্য পাই নাই, ঠিক আছে? এবার আসো খণ্ডিত বৃত্তাকার তার। খণ্ডিত বৃত্তাকার তার কিরকম? একটা পূর্ণ বৃত্তাকার তার অনেকটা ভাইয়া এরকম হয়। আর খণ্ডিত বৃত্তাকার তার কিরকম হবে? খণ্ডিত অবস্থায় থাকবে। মনে করো এটা পুরাপুরি নাই, খণ্ডিত অবস্থায় আছে। খণ্ডিত অবস্থায় মানে কিরকম? ধরে নাও এটা দুইটা প্রান্ত, একটা হচ্ছে ধরো এইখানে এ, আরেকটা মনে করো এখানে বি। সো এই এ আর বি প্রান্ত কেন্দ্রে কত কোণ তৈরি করতেছে? নরমালি সম্পূর্ণ একটা তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, বাট এইটা আমাদের কেন্দ্রে তৈরি করতেছে হচ্ছে থিটা কোণ। সো যদি কেন্দ্রে থিটা কোণ তৈরি করে আর এটা মনে করো কারেন্ট এইদিকে ক্লকওয়াইজ প্রবাহিত হচ্ছে, তাহলে এইখানে আমাদের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটা হবে বি সমান সমান, দেখো
পূর্ণ বৃত্তাকার তার হলে আনসার কত আসতো মিউ নট আই বাই 2r, বাট এইখানে কেন্দ্রে তৈরি করতেছে থিটা কোণ। পূর্ণ একটা বৃত্তাকার তার কেন্দ্রে তৈরি করতে 360 ডিগ্রি কোণ, বাট এখানে খণ্ডিত তারটা তৈরি করতেছে থিটা কোণ। সো এইখানে আমাদের গুণ হয়ে যাবে উপরে থিটা, নিচে হবে 360 ডিগ্রি। ঠিক আছে, খণ্ডিতর জন্য থিটা আর পূর্ণ বৃত্তাকার তার হইলে হয়তো 360 ডিগ্রি। ওকে, তাহলে এই চলে আসলো আমাদের ইকুয়েশন। আমরা ডিরেকশনগুলো দেখাবো একটু পরে। এবার আসো অর্ধবৃত্তাকার তার। তাহলে অর্ধবৃত্তাকার তার কিরকম হয়, এটা তো আরো সোজা। দেখো আমাদের একটা পূর্ণ বৃত্তাকার তার এরকম হয়, এরকম হয়, তাই না? তাহলে অর্ধবৃত্তাকার তার কিরকম হয়, এরকম হয়। সো অর্ধবৃত্তাকার একটা তার আমি ধরলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম এ, এইখানে একটা পয়েন্ট নিলাম বি। ঠিক আছে, সো এইখানে আছে হচ্ছে কেন্দ্র। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো তোমরা আমাকে বলো তো এইখানে কেন্দ্রে কত কোণ তৈরি করছে এই তারটা? এখানে কিন্তু কেন্দ্রে থিটা সমান সমান 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তো যদি 180 ডিগ্রি কোণ তৈরি হয়, তোমরা এই যে এই ফর্মুলা থেকেই কিন্তু তুমি এখানে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বিটা বের করে ফেলতে পারবা। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটা এখানে কত হবে? এটা হবে বি সমান সমান মিউ নট আই বাই 2r ইন্টু তার সাথে মাল্টিপ্লাই কত হবে থিটা। থিটাটা কত এখানে? 180 ডিগ্রি, আর নিচে কত ছিল আমাদের সূত্রে? 360 ডিগ্রি। তাহলে সবকিছু বসায় দিলে তুমি এখান থেকে পেয়ে যাবে মিউ নট আই বাই 4r। এখন তাহলে একটু বোঝার চেষ্টা করো যে আমাদের এখানে ডিরেকশনগুলো কোন জায়গায় কিরকম হবে। আমরা কারেন্ট যে কোন একদিকে ধরে নিছি প্রত্যেকটাতেই। সো আমরা দেখি এক একটার জন্য এক এক রকম। আমাদের এখানে আছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমাদের কেন্দ্রে ডট তৈরি হবে। সো এখানে আমাদের কি হবে? ডট তৈরি হবে। আচ্ছা আমি এটাকে অন্য জায়গায় নিই। এখানে আমাদের যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা ডট হবে। সো চৌম্বক ক্ষেত্রের মান লেখার পর এইভাবে ডট দিতে হয় আর কি, ডিরেকশন বোঝানোর জন্য। এখানে কি হবে? এখানে হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো এখানে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা হবে ক্রস। এখানে দেখো ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। সো এখানে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা হবে ক্রস। তাহলে এই হচ্ছে আমাদের কেসগুলা। তবে এই কেসগুলোর ক্ষেত্রে একটা স্পেশাল কথা আছে, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য আর কি। এখানে একটা কথা লেখা আছে কুণ্ডলীর জন্য। কুণ্ডলী আসলে কিভাবে তৈরি করা হয়? কুণ্ডলী মানে হচ্ছে এই মনে করো একটা বৃত্তাকার তার, এই তারের উপর আমি করলাম কি, ঠিক এই তারের উপরে, আমার এখানে ছবিতে দেখানো পসিবল না, এই তারের উপরে আরেকটা সেম বৃত্তাকার তার নিলাম, আবার এই তারের উপরে আমি মনে করো আরেকটা সেম বৃত্তাকার তার এরকম নিলাম। বোঝানো সম্ভব না, এখানে তিনটা বৃত্তাকার তার আসলে একটার উপরে আরেকটাকে রাখা হয়েছে, তিনটা আসলে একই রকম। সো এইখানে তুমি তিনটা বৃত্তাকার তার রাখছো, সো তিনটা বৃত্তাকার তার মিলে কুণ্ডলী তৈরি হবে। কি তৈরি হবে? কুণ্ডলী তৈরি হবে। তো এই কুণ্ডলীতে আমাদের পাক সংখ্যা কত হবে? কয়টা তার তুমি রাখছো সেটাই হবে হচ্ছে কয়টা পাক তুমি দিছো। তাহলে এখানে পাক সংখ্যা মনে করো আমাদের হয়ে যাবে কত? 3। সো এইভাবে অনেকগুলা বৃত্তাকার তারকে তুমি কুণ্ডলী পেঁচায় পেঁচায় বা পাক তৈরি করে করে আমাদের কুণ্ডলী গঠন করতে পারো একটার উপর আরেকটা রেখে। সো কয়টা পাক তুমি এখানে তৈরি করতেছো সেটাই হচ্ছে আমাদের বলে দিই আমরা ক্যাপিটাল এন। তাহলে দেখো একটা বৃত্তাকার তারের জন্য কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কথা? তৈরি হওয়ার কথা হচ্ছে বি সমান সমান মিউ নট আই বাই টোয়াইস আর পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কথা। বাট তুমি যদি এখানে এন সংখ্যক তার একটার উপর আরেকটা রাখো তাহলে কিন্তু সেখানে চৌম্বক ক্ষেত্র অনেক বেড়ে যাবে। একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র যা হবে, এন সংখ্যক তার একটার উপর আরেকটা রাখলে চৌম্বক ক্ষেত্র কিন্তু তার এন গুণ হবে। তাহলে এইখানে একটা কি গুণ হবে বলতো? এটার সাথে চৌম্বক ক্ষেত্রটা এন গুণ হয়ে যাবে। ঠিক আছে, সো যখন আমরা এন পাকের বা এন সংখ্যক পাকের একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র হিসাব করব, তখন আমাদের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলাটা হবে বি সমান সমান এন ইন্টু মিউ নট আই বাই টোয়াইস আর। সো এটা আমরা একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এন সংখ্যক পাকের বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বি সমান সমান এন ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু অঙ্ক করতে গেলে আমরা বিপদে পড়বো। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় আমরা অনেক কিছু পড়ে ফেলছি। দেখো অনেক কিছু পড়ছি আমরা, বিভিন্ন কেস টেস দেখছি। হ্যাঁ,
ডিরেকশনগুলো বুঝে ফেলছি, তাহলে এবার আমরা অঙ্কে যাইতে পারি। শূন্য মাধ্যমে অবস্থিত অসীম দৈর্ঘ্যের একটা সোজা পরিবাহী তারের মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার থেকে 50 সেন্টিমিটার দূরের বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। দেখো খুবই সোজা, অসীম তার। সো অসীম তারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এটা হচ্ছে আমাদের কেস 1। সো অসীম তার মানে কি, এই তারের উপরে এবং নিচে আসমান থেকে জমিন পর্যন্ত অসীম পর্যন্ত বিস্তৃত। সো এইখান থেকে যে কোনো একটা বিন্দু পি, এটা আছে হচ্ছে আর সমান সমান এখানে কত দূরত্বে, 50 সেন্টিমিটার দূরত্বে। 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার দূরত্বে আছে। আর তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে বলা নাই, আমি ধরে নিলাম যে কোনো একদিকে হচ্ছে। তোমাকে চৌম্বক ক্ষেত্রের মানটাই বের করতে বলছে, আই দেওয়া আছে, আর দেওয়া আছে। সো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা অ্যাকচুয়ালি কত হবে তোমরা জানো, এই অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মানের ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 2 পাই আর। তাহলে মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। আই এর মানটা হচ্ছে আমাদের এখানে 20 অ্যাম্পিয়ার, 2 পাই আর 2 পাই। আর এর মান হচ্ছে এখানে 0.5। সো ক্যালকুলেশন করলে তুমি এখানে চৌম্বক ক্ষেত্র পেয়ে যাবে। মনে রাখবা চৌম্বক ক্ষেত্রে এককটা হচ্ছে টেসলা, চৌম্বক ক্ষেত্রে এককটা হচ্ছে টেসলা, ঠিক আছে, টেসলা। এটা আরও একক হয়, কি হয় সেগুলো দেখাবো, টেনশন নিও না, আপাতত এটাই দেখো। সো আমি যদি ভুল না করি আনসার চলে আসবে 8 ইন্টু 10 ইনভার্স 6, 8 ইন্টু 10 ইনভার্স 6। দেখো 2 20 40 40 80, ঠিক আছে, এত টেসলা শেষ। এরপর আরেকটা সুন্দর অঙ্ক দেখো, চিত্রে শূন্য মাধ্যমে অবস্থিত দুইটি সমান্তরাল তার দেখতে পাচ্ছ, অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তার, একটার কারেন্ট হচ্ছে 10 আর একটার হচ্ছে 15। কাগজের তলে অবস্থিত এ বি সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করো। অসাধারণ কোশ্চেন, বাট এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে দেখো দুইটা তার, সো দুইটা তারের জন্য তোমাকে দুইবার চৌম্বক ক্ষেত্র বের করতে হবে প্রত্যেকটা বিন্দুতে। তোমরা যেমন ওই যে দুইটা চার্জ থাকলে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে তড়িৎ ক্ষেত্র বের করো, দেন লব্ধি করো, এখানেও সেম কাহিনী। তাহলে দেখো প্রথম তারের জন্য আমরা এ বি সি বিন্দুতে হিসাব করব, দেন দ্বিতীয় তারের জন্য এ বি সি বিন্দুতে হিসাব করব। সো প্রথমে আসো প্রথম তারের জন্য। প্রথম তারের জন্য এ বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র, এটাকে আমরা বলতেছি হচ্ছে বি এ 1, ঠিক আছে, বি এ 1। তাহলে বি এ 1 এর ভ্যালু কত, দেখো এখানে অসীম তার বলছে। সো এ বিন্দুটা হচ্ছে এইখানে আছে, এটা অসীম তার থেকে বাম দিকে আছে, কতটুকু বাম দিকে আছে, 0.2 মিটার বাম দিকে আছে। তাহলে এটার ফর্মুলা হবে মিউ নট আই 1 ডিভাইডেড বাই 2 পাই, আর ডিস্টেন্সটা আমরা একবারে বসায় দিই, সেটা হচ্ছে 0.2 মিটার। তাহলে এখানে ডিস্টেন্সটা হবে 0.2 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, আই 1 এর মান দেওয়া হচ্ছে 10 এম্পিয়ার ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.2, তাহলে একক হচ্ছে টেসলা। তাহলে কত আসবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 25, তারপরে এটা হবে 100, 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা। ওকে, তাইলে এরকম কিছু একটা আমাদের চলে আসবে আর কি। এই হচ্ছে গিয়ে কাহিনী, খুবই সোজা। এখন কাহিনী হচ্ছে এখানে ডিরেকশনটা একটু বুঝতে হবে। দেখো এখানে তারের মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সোজা উপরের দিকে। সো সোজা উপরের দিকে তুমি যদি হাঁটতে থাকো, হাতের ডান দিকে পড়বে হচ্ছে ক্রস, বাম দিকের যে কোনো পয়েন্টের জন্য হবে ডট। তাহলে এ বিন্দুটা আছে বাম দিকে, তাহলে এ বিন্দুতে I1 তারের বা I1 তড়িৎ প্রবাহের জন্য বা প্রথম তারের তড়িৎ প্রবাহের জন্য এ বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটার ডিরেকশনটা কি হবে বলতো, ডট, ঠিক আছে। তাহলে এ বিন্দুর জন্য এখানে তৈরি হলো, বা প্রথম তারের জন্য এ বিন্দুতে তৈরি হয়েছে ডট। এবার আমরা বি বিন্দুতে হিসাব করব। তাহলে বি বিন্দুর জন্য আমরা চৌম্বক ক্ষেত্রটা ধরলাম BB1। বি বিন্দুতে আমরা প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র হিসাব করব। তাহলে প্রথম তার থেকে আমাকে বলতো বি বিন্দুর দূরত্বটা কত, সেটা হচ্ছে 0.4 মিটার। তাহলে এইখানে ফর্মুলা কি হবে, মিউ নট প্রথম তারের জন্য I1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.4 মিটার। সো এইখানে ক্যালকুলেশন করবা আগের মতো, I1 এর মান বসায় দিবা, মিউ নটের মান বসায় দিবা। সো এইখানে তুমি যদি ক্যালকুলেশন করো আনসার পাবো হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। সো এইখানে ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো তুমি হাঁটতেছো হচ্ছে সোজা উপরের দিকে, সো হাতের ডান দিকে পড়তেছে বি বিন্দু, তড়িৎ প্রবাহের দিকে হাঁটতেছো, হাতের ডান দিকে পড়তেছে বি বিন্দু। সো বি বিন্দুতে কিন্তু I1 তড়িৎ প্রবাহের জন্য কি তৈরি হবে, ক্রস তৈরি হবে, ক্রস তৈরি হবে। এবার আসো সি বিন্দু। তাহলে সি বিন্দুতে I1 তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে
সেটা আমি ধরে নিলাম হচ্ছে BC1। তাহলে BC1 কত হবে, সেটা হবে মিউ নট I1 ডিভাইডেড বাই টোয়াইস পাই। এখন দেখো আমাদের দূরত্বটা কত, এই প্রথম তার থেকে আমাদের সি বিন্দুর দূরত্বটা হবে এতটুকু। তাহলে প্রথম তার থেকে সি বিন্দুর দূরত্ব কিন্তু অনেক বেশি, সেটা কত একটু দেখো, এতটুকু। তাহলে এটা কত হবে খেয়াল করে দেখো, এতটুকু হচ্ছে আমার 0.6 আর এতটুকু হচ্ছে আমার দেখো এই যে 0.2, তাহলে এই পুরো দূরত্বটা হবে 0.8 মিটার। সো আমাদের প্রথম তার থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 0.8 মিটার। সো এইখানে বসাই দিব 0.8। সো যদি আমি বসাই এটা কত আসে একটু তোমরা চিন্তা করে দেখো, এটা আসবে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻⁻6 টেসলা। তোমাকে দেখতে হবে ডিরেকশনটা কোন দিকে, প্রথম তারের তড়িৎ প্রবাহ উপরের দিকে। সো তুমি যদি উপরের দিকে হাঁটো, হাতের ডান দিকে যে কোনো বিন্দুতে ক্রস হবে, ঠিক আছে, ক্রস হবে। সো এইখানে সি বিন্দুতে কি তৈরি হবে, ক্রস তৈরি হবে। তাহলে সি বিন্দুতে প্রথম তারের জন্য তৈরি হবে হচ্ছে ক্রস। তাহলে আমরা প্রথম তারের জন্য সবার চৌম্বক ক্ষেত্র হিসাব করছি, প্রথম তারের জন্য আমরা সবার চৌম্বক ক্ষেত্র হিসাব করে ফেলছি। এবার সেম পদ্ধতিতে আমরা দ্বিতীয় তারের জন্য সবার চৌম্বক ক্ষেত্রে কি করব, হিসাব নিকাশ করব। তাহলে চলো দ্বিতীয় তারের জন্য আমরা এ বি সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হিসাব করব। চলো আমরা নতুন একটা স্লাইড নিই। সো দ্বিতীয় তারটা কিরকম ছিল, আমি জাস্ট দ্বিতীয় তারটা আঁকি। হ্যাঁ, দ্বিতীয় তারটা হচ্ছে এইরকম ছিল, I2 মোস্ট প্রবাবলি 15 অ্যাম্পিয়ার। সো এইখানে আমাদের দ্বিতীয় তারে এইখানে ছিল সি বিন্দু, দ্বিতীয় তার থেকে খুব কাছাকাছি সি বিন্দু ছিল 0.2 মিটার দূরত্বে, ঠিক আছে। তারপরে আমাদের এই পাশে ছিল হচ্ছে প্রথম তারটা ছিল I1 সমান 10 অ্যাম্পিয়ার। সো প্রথম তার থেকে খুব কাছাকাছি কিছুটা দূরে বি বিন্দু ছিল। সো বি বিন্দু এটা ছিল 0.4 মিটার, আর প্রথম তার থেকে কিছুটা বাম দিকে এ বিন্দু ছিল, সেটা ছিল 0.2 মিটার। সো এরকম ছিল আমাদের ছবিটা। সো এবার আমরা দেখব দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের তড়িৎ প্রবাহের জন্য বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কিরকম হয় দেখো। যদি আমি এ বিন্দুর কথা চিন্তা করি, দ্বিতীয় তারের তড়িৎ প্রবাহের জন্য এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ধরলাম BA2, তাহলে BA2 কত হবে, মিউ নট I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই ইন্টু দূরত্বটা কত একটু দেখো। আমাদের এ বিন্দুর জন্য আমরা হিসাব নিকাশ করতেছি, তাহলে আমাদের দ্বিতীয় তার থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু অনেকটাই বেশি। এই দূরত্বটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 0.6 মিটার, তাহলে আমাদের এতটুকু দূরত্ব হচ্ছে আবার 0.8 মিটার। তাহলে আমাদের এইখানে এই দ্বিতীয় তারের তড়িৎ প্রবাহের জন্য মোট দূরত্ব কত হবে, দ্বিতীয় তারে তড়িৎ প্রবাহের জন্য দ্বিতীয় তার থেকে এ বিন্দুর দূরত্বটা কিন্তু হয়ে যাবে 0.8 মিটার। তাহলে আমাদের এইখানে দূরত্বটা হবে 0.8। সো তুমি মান বসাও ভাইয়া, মান বসাইলে কত পাবা দেখো, 4 পাই ইন্টু 10 ইনভার্স মাইনাস 7, I1 হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.8। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু, চৌম্বক ক্ষেত্র একক হবে টেসলা, 3.75 ইন্টু 10 ইনভার্স 6। তো এটার ডিরেকশনটা কোন দিকে হবে বুঝো, দেখো এই হচ্ছে আমার দ্বিতীয় তার উপরের দিকে যাচ্ছে। সো হাতের বাম দিকে হবে ডট, ডান দিকে হবে ক্রস। তাহলে আমাদের এইখানে হাতের বাম দিকে দেখো এ বিন্দুটা আছে, তাহলে এ বিন্দুটাতে I2 তারের জন্য কি ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ডট তৈরি হবে। আচ্ছা, এবার আসো আমাদের বি বিন্দুতে I2 তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্র হবে সেটা হচ্ছে BB2, এটা হবে মিউ নট I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই। দূরত্বটা কত একটু বুঝো, দূরত্বটা কত আমাদের এখানে I2, হ্যাঁ I2টা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তাহলে I2 এর জন্য বি বিন্দু দূরত্ব কত, I2 মানে দ্বিতীয় তার থেকে বি বিন্দু দূরত্ব কত, এই দূরত্বটা দেখেই বোঝা যায়, এই দূরত্বটা হচ্ছে এতটুকু। তাহলে এই দূরত্বটা কত হবে, পুরাটা হচ্ছে 0.6, এরটুকু হচ্ছে 0.4, তাহলে এই দূরত্বটা হবে 0.2 মিটার। দেখো পুরাটা হচ্ছে 0.6, এরটুকু হচ্ছে 0.4, এরটুকু হবে 0.2। তাহলে এইখানে বসায় দিব 0.2। সো তুমি আবারও মান বসাবা, আগের মতোই যদি তুমি মান টান বসাও, এটা তুমি পাবা হচ্ছে 1.5 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা।
ডট পাবা না ক্রস পাবা? দেখো তারটা প্রবাহিত হচ্ছে সোজা উপরে, হাতের বাম দিকে আছে বি বিন্দু, আর হাতের বাম দিকে কিন্তু ডট তৈরি হয়, ঠিক আছে? হাতের বাম দিকে সোজা যদি হাঁটো তাহলে হাতের বাম দিকে কি তৈরি হবে? ডট তৈরি হবে, ঠিক আছে? হাতের বাম দিকে কি তৈরি হবে? ডট তৈরি হবে। ওকে, তড়িৎ প্রবাহের দিকে হাঁটবা অলওয়েজ হাতের ডান দিকে কি তৈরি হবে? হাতের বাম দিকে কি তৈরি হবে? ডট তৈরি হবে। আর হাতের ডান দিকে কি তৈরি হবে? ক্রস তৈরি হবে। তাহলে এখানে তৈরি যেটা হবে সেটা হচ্ছে ডট। এবার আসো সি বিন্দু। সি বিন্দুতে কি হবে একটু বুঝো। BC2 সেটা কত হবে? মিউ নট I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই। দূরত্বটা কত হবে? খেয়াল করে দেখো, এখানে দূরত্ব বোঝাই যাচ্ছে যে প্রথম তার থেকে এই দূরত্বটা, এই দ্বিতীয় তার থেকে সি বিন্দু দূরত্বটা হচ্ছে 0.2 মিটার। তাহলে এখানে তুমি বসায় দিবে হচ্ছে 0.2 মিটার, ঠিক আছে? যদি বসাও আনসার আসবে আগেরটাই, বাট ডিরেকশন উল্টা আসবে। আনসার আসবে তোমার 1.5 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। বা ডিরেকশনটা এখানে দেখো, তার যাচ্ছে সোজা উপরে, সি বিন্দু আছে হাতের ডান দিকে, হাতের ডান দিকে ক্রস তৈরি হয়, তাহলে এইখানে তৈরি হবে ক্রস। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলা বিন্দুতে সবগুলা তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত বের করছি। এখন আমাকে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। সো লব্ধি যদি বের করতে চাই, প্রথমে আসো এ বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র বি নেট কত। এ বিন্দুতে আমরা দেখছিলাম BA1 মানে প্রথম তারের জন্য আমাদের তড়িৎ প্রবাহটা কত ছিল, বা প্রথম তারের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রটা কত ছিল। আমরা সেটা দেখছিলাম হচ্ছে 10⁻⁻5 টেসলা। 10⁻⁻5 টেসলা দেখছিলাম নাকি? আচ্ছা, ওকে, এইটা আচ্ছা 1.5 ইন্টু 10 ইনভার্স 5 না, এটা 6 না, এটা 5 আর কি। হ্যাঁ, এটাও 5 আমাদের, এটাও কিন্তু 5। আচ্ছা, যেখানে আমরা দেখছিলাম যে এটা ছিল আমাদের 10 ইনভার্স 5 টেসলা, 10 ইনভার্স 5 টেসলা ছিল এ বিন্দুর জন্য, ঠিক আছে? এবং এ বিন্দুর জন্য এখানে তৈরি হয়েছিল আমাদের হচ্ছে ডট, ঠিক আছে? আচ্ছা, আর BA2 কত পাইছি আমরা? সেটা পাইছি হচ্ছে 3.75 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা, এখানেও ডট পাইছি। সো এইখানে এ বিন্দুতে দুই ধরনের বা দুইটা তারের জন্যই কিন্তু চৌম্বক ক্ষেত্র একই দিকে, দুইটা তারের জন্যই কিন্তু চৌম্বক ক্ষেত্রতে কি তৈরি হয়েছে? ডট তৈরি হয়েছে। তাহলে এইখানে দুইটা তারের জন্যই এ বিন্দুতে ডট তৈরি হয়েছে। সো চৌম্বক ক্ষেত্র একই দিকে, চৌম্বক ক্ষেত্র একই দিকে থাকলে দুইটা চৌম্বক ক্ষেত্র জাস্ট যোগ করে দিব। BA1 প্লাস BA2 কত আসবে সেটা? ওই পাশে হচ্ছে 10, এটা আসবে 13.7 ইন্টু 10 ইনভার্স 6, 13.7 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। এখানে তৈরি হবে হচ্ছে ডট, ঠিক আছে? এখানে কি তৈরি হবে? ডট তৈরি হবে। ওকে, তাইলে এর পরেরটা আমরা একটু দেখি, পরেরটা কি বলছে। পরেরটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দুটা দেখো মাঝখানে আছে। সো বি বিন্দুতে BB1 কত ছিল? সেটা ছিল আমাদের 5 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। এবং বি বিন্দুতে আমাদের কিন্তু এখানে ক্রস তৈরি হয়েছিল প্রথম তারের জন্য। এবার আসো BB2 কত? BB2 আমরা পাইছি হচ্ছে 1.5 ইন্টু 10 ইনভার্স 5 টেসলা, ঠিক আছে? 1.5 ইন্টু 10 ইনভার্স 5 টেসলা পাইছি। ওকে, এটা হচ্ছে বি বিন্দুতে আমরা পাইছি। তো এটা পাইছি, কিন্তু এখানে আবার কি পাইছি? ডট পাইছি, ঠিক আছে? দেখো ডট পাইছি। সো এইখানে একবার তৈরি হয়েছে ক্রস, আরেকবার তৈরি হয়েছে ডট, দুইটা তারের জন্য দুই রকম চৌম্বক ক্ষেত্র। সো এখানে চৌম্বক ক্ষেত্র বিয়োগ হয়ে যাবে। বিয়োগ কাকে থেকে কাকে করবো মনে রাখবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। সো বড় ভ্যালু কোনটা? ডটের ভ্যালুটা বড় না ক্রসের ভ্যালুটা বড়? দেখো বোঝাই যাচ্ছে ডটের ভ্যালুটা বড়। সো ডটের ভ্যালু থেকে এখানে ক্রসের ভ্যালু বিয়োগ দিব। সো BB2 থেকে BB1 বিয়োগ দিব, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। তাহলে বড়টার ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10 ইনভার্স 5, আর ছোটটার ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 6। সো ক্যালকুলেশন করলে তুমি এখানে পাবা হচ্ছে 10 ইনভার্স 5 টেসলা। এখন এই লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকটা ডট হবে না ক্রস হবে? দেখো ডমিনেট করছে বা বড় এখানে কে? বড়টা হচ্ছে ডট। সো এখানেও এটা লব্ধি চৌম্বক ক্ষেত্রটা ডট হবে। আচ্ছা, তাই বুঝতেই পারছো সি বিন্দুতে কি হবে। সি বিন্দুতে আমাদের কিন্তু ক্রস তৈরি হয়েছে। আমাদের আচ্ছা BC1 হচ্ছে এটা। BC1 ছিল কত? সেটা ছিল 2.5 ইন্টু
10 ইনভার্স 6 টেসলা এখানে ক্রস ছিল। আর BC2 কত ছিল সেটা আমরা দেখছি 1.5 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা, ঠিক আছে। এটা ছিল 10 ইনভার্স 5 টেসলা ইনফ্যাক্ট, এটা ছিল আমাদের, এটাও ছিল ক্রস। তাহলে দুইটা ক্রস মিলে যোগ হয়ে যাবে, সো দুইটাই ক্রস, সো দুইটা যোগ হয়ে যাবে, উত্তর হবে BC1 প্লাস BC2। সেটা কত হবে, যোগ করে দাও 15, আর ওই পাশে আসছে হচ্ছে 2.5, সেটা হবে 17.5 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। উত্তরটা হবে আমাদের ক্রস। তাহলে এইখানে একটা ব্যাপার খেয়াল করছো, দুইটা কারেন্টের দিক একই দিকে ছিল, দুইটাই একই দিকে ছিল উপরের দিকে। এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা কারেন্টের ক্ষেত্রে এ আর বি এগুলো হচ্ছে সাইডের বিন্দু, মানে দুইটা তারা সাইডের বিন্দু, এবং দুইটা তারা সাইডের বিন্দুর জন্যই দেখো আমাদের কিন্তু এ বিন্দুর জন্য আমাদের এখানে যোগ হয়েছে, বি সি বিন্দুর জন্য যোগ হয়েছে, অর্থাৎ সাইডের বিন্দুগুলোর জন্য চৌম্বক ক্ষেত্রে একই দিকে ছিল তাই যোগ হয়েছে। আর মাঝের বিন্দুটা হচ্ছে বি, এই মাঝের বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন দুইটার জন্য দুই রকম ছিল, একটা ছিল ক্রস আর একটা ছিল ডট। সো এটার জন্য কিন্তু আমার কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। সো মনে রাখবা যদি তারের কারেন্ট একই দিকে হয়, মাঝামাঝি কোনো একটা অঞ্চলে চৌম্বক ক্ষেত্র বিয়োগ হয় মানে কমে যায়, আর দুই পাশের অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন একই দিকে হওয়ার কারণে লব্ধি চৌম্বক ক্ষেত্র বেড়ে যায়। সো তারের ডিরেকশন যদি একই দিকে হয়, মাঝামাঝি অঞ্চলে বি নেটটা কি হয়, লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কমে যায়, বিয়োগ হয়ে যায়। আর দুই পাশের অঞ্চলে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কি হয় বলতো, বেড়ে যায়, কারণ দুই পাশের অঞ্চলে দুই তারের দুই পাশের অঞ্চলে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক আসলে একই দিকে হয় এই কারণে। ওকে, তাহলে এটা আমরা বেশ ডিটেলসে দেখলাম, বেশ সুন্দর কনসেপচুয়াল অঙ্ক। এবার আসে এইটা, একটা বড় ক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বি এবং ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করো। দেখো খুব সোজা, I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে, I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে সোজা উপরের দিকে। সো আবারও এখানে তোমাকে দুইটা তড়িতের জন্য আলাদা আলাদাভাবে বি আর ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, দেন হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। সো I1 এর জন্য, মানে I1 তড়িৎ প্রবাহের জন্য আমরা প্রথমে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করব, দেন ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করব। এখানে I1 আর I2 যে দুইটা তার দেখানো হয়েছে, দুইটা তারের একটারও দৈর্ঘ্য দেওয়া নাই। সো তারের যখন দৈর্ঘ্য দেওয়া থাকবে না, বুঝে নিতে হবে এগুলো অসীম তার। সো অসীম তারের ক্ষেত্রে কি হয় তোমরা জানো, জাস্ট দূরত্বটা বের করতে হয়, তাহলে আমরা চৌম্বক ক্ষেত্র পেয়ে যাই, ডিরেকশন তো ক্রস আর ডট দিয়ে আমরা দেখাই। তাহলে এখন দেখো এই যে সোজা I1 তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তাহলে তুমি যদি সোজা এই তড়িতের দিকে হাঁটা দাও, হাতের ডান দিকে হবে হচ্ছে ক্রস আর বাম দিকে হবে ডট। দেখো বি বিন্দুটা কিন্তু আমাদের এখানে হাতের ডান দিকে আছে, সো এখানে তৈরি হয়ে যাবে ক্রস, আর আমাদের ডি বিন্দুটা আছে হাতের বাম দিকে, সো এখানে তৈরি হয়ে যাবে ডট। ঠিক আছে, এই ডট আর ক্রস কিসের জন্য, I1 তড়িৎ প্রবাহের জন্য। আচ্ছা, এখন ডট আর ক্রস তো বুঝলাম, এই তার থেকে এই বি আর ডি বিন্দু দূরত্ব কত, এইটা আসলে আমরা কিভাবে বুঝবো। অলওয়েজ আমাদেরকে এই ধরনের অসীম তারের জন্য কি বের করতে হয়, লম্ব দূরত্ব বের করতে হয়। কি বের করতে হয়, লম্ব দূরত্ব বের করতে হয়, মানে তার থেকে লম্ব দূরত্ব বের করতে হয়। তাইলে এই তার থেকে আমাদের ডি বিন্দুর দূরত্ব এতটুকু, আর এই তার থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে এতটুকু। তাইলে এই লম্ব দূরত্বগুলো কত, আমাদের 10 কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। সো এইগুলা কিন্তু বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এইটা হবে 0.1/2 মিটার, আর এই দূরত্বটাও হবে হচ্ছে 0.1/2 মিটার। ওকে, লম্ব দূরত্ব নিয়ে নিলাম। তাইলে দূরত্ব বের করা শেষ, ডিরেকশনও বোঝা শেষ, এখন মান বাইর করব। তাইলে প্রথম তারের জন্য বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ধরলাম BB1, আর প্রথম তারের জন্য ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ধরলাম BD1। তাহলে এইটা হবে μ0/4 μ0/2 μ0 I ডিভাইডেড বাই 2 ইন্টু দূরত্বটা কত দেখো 0.1/2, আর এখানেও হবে μ0 I1/2 দূরত্বটা ওইখানেও কত দেখো 0.1/2। ওকে, হয়ে গেল। তাহলে এইখানে ক্যালকুলেশন করে আনসার বের করো। μ0 হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 7, I1 হচ্ছে কত দেওয়া আছে এখানে 3 নাকি 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1/2 মানে 0.05, এখানেও একই জিনিস 4 ইন্টু 10 ইনভার্স 7, কারেন্টের মান হচ্ছে এখানে 3, এইখানে হয়ে যাবে 2 ইন্টু 0.05। তাহলে ক্যালকুলেশন করলে টেসলা এককে আনসারগুলো চলে আসবে। তাহলে আমরা একটু দেখি কত আসে এখানে, 2 ইন্টু 10 ইনভার্স 7 তার সাথে 3 দিয়ে গুণ 0.05 দিয়ে ভাগ, সো ক্যালকুলেশন করলে আসবে 1.2 ইন্টু 10 ইনভার্স 5 টেসলা। আর নিচে কত আসবে একটু দেখি। ওকে,
তাহলে আমাদের একটু খেয়াল করে দেখি 2 × 10⁻7 × 3 ডিভাইডেড বাই 0.05। ওকে, এইটাও কিন্তু একই জিনিস, দুইটা আসলে একই, বাট ডিরেকশনটা ভিন্ন। আমরা দেখছি যে আমাদের এইখানে বি বিন্দুতে I1 এর জন্য তৈরি হবে হচ্ছে ক্রস, আর ডি বিন্দুতে তৈরি হবে I1 এর জন্য ডট। এবার আসো আমাদের এইটার কাহিনী শেষ, এবার আমরা I2 এর কাহিনীতে আসবো। চলো I2 এর সাথে কাহিনী করি। I2 হচ্ছে আমাদের এইখানে, I2টা সোজা এই বরাবর প্রবাহিত হচ্ছে। সো তুমি একটু ফিল করো যে তুমি এই বরাবর হাঁটতেছো, এই I2 বরাবর হাঁটতেছো, তাহলে হাঁটতে হাঁটতে তুমি মনে করো হাঁটতেছো এই I2 বরাবর, মানে সামনের দিকে, তাহলে তোমার হাতের ডান দিকে কে আছে? তোমার হাতের ডান দিকে এই যে এই অংশটুকু আছে, এই যে এই অংশটুকু, আর তোমার হাতের বাম দিকে হচ্ছে এই অংশটুকু আছে। তাহলে হাতের ডান দিকে কি তৈরি হয়? ডট না ক্রস? হাতের ডান দিকে তৈরি হবে ক্রস। হাতের ডান দিকে অলওয়েজ কি তৈরি হবে? সোজা তারের জন্য ক্রস। তাহলে হাতের ডান দিকে দেখো এই ডি বিন্দুটা আছে, সো ডি বিন্দুতে I2 তারের জন্য তৈরি হবে ক্রস। আর হাতের বাম দিকে আছে বি বিন্দুটা, I2 তারের জন্য হাতের বাম দিকে বি বিন্দুটা আছে, সো বি বিন্দুতে I2 তারের জন্য বা দ্বিতীয় তারের জন্য বা I2 কারেন্টের জন্য ডট তৈরি হবে। ঠিক আছে, এই দেখো I2 এর ডানে ক্রস, বামে ডট। ডট ক্রস বুঝে ফেললাম, এখন কাজ খুব সোজা, তার থেকে লম্ব দূরত্বগুলো বের করতে হয়। সো এখানে তো লম্ব দূরত্বগুলো আগের মতোই, ঠিক আছে, এগুলো হচ্ছে বাহুর অর্ধেক, মানে 0.1/2। এখানেও দেখো এই বিন্দু থেকে তারের লম্ব দূরত্ব আগের মতো 0.1/2। জাস্ট কারেন্টের মানটা হচ্ছে ডিফারেন্ট, নাকি? কারেন্টের মানটা হচ্ছে এখানে 5। সো তুমি এবার I2 এর জন্য সেম ভাবে বের করবা, I2 এর জন্য সেম ভাবে বের করবা। I2 এর জন্য তুমি বের করবা বি বিন্দুতে কত চুম্বক ক্ষেত্র, সেটা ধরলাম BB2, সেটা কত হবে? μ0I/2 পাই, দূরত্ব হচ্ছে 0.1/2। এখানে দ্বিতীয় তার যেহেতু I2, সো I2 বসাইতে হবে। তাহলে I2 এর জন্য এখানে আমাদের চুম্বক ক্ষেত্রটা কত হবে? তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা এখানে চলে আসবে 2 × 10⁻5 টেসলা। ডট হবে না ক্রস হবে? দেখো I2 এর জন্য বি বিন্দুতে কিন্তু ভাইয়া আমরা দেখতে পাচ্ছি এই I2টা হচ্ছে কমলা কালার দিয়ে মার্ক করছি, সো I2 এর জন্য বি বিন্দুতে হচ্ছে ডট। আচ্ছা, এবার আসো ডি বিন্দুতে কি হবে? I2 এর জন্য ডি বিন্দুতে কিন্তু ভাই অন্যরকম কাহিনী, সেখানে হবে হচ্ছে μ0I2 ডিভাইডেড বাই 2 পাই 0.1/2, মান একই আসবে 2 × 10⁻5 টেসলা, বাট কি তৈরি হবে? ক্রস। দেখো এখানে ক্রস আছে। তাহলে অনেক সাধনার পরে আমি দুইটা বিন্দুতেই হচ্ছে গিয়ে সবকিছু বের করে ফেলছি। এখন লব্ধি করব, বলো বি বিন্দুতে I1 এর জন্য তৈরি হয়েছে ক্রস, আর I2 এর জন্য তৈরি হয়েছে ডট। সো দেখো ডট বড় না ক্রস বড়? এখানে ডটের মানটা হচ্ছে 2 × 10⁻5 আর ক্রসের মানটা হচ্ছে 1.2 × 10⁻5। তাহলে বি বিন্দুতে লব্ধিটা কত হবে? কে জিতছে? ডট জিতছে না ক্রস জিতছে? বি বিন্দুতে কিন্তু খেয়াল করে দেখো আমাদের এখানে কে জিতছে? ডট জিতছে। ডটের ভ্যালুটা বড়, ক্রসের ভ্যালুটা ছোট। তাইলে আমাদের ডট থেকে ক্রস মাইনাস করতে হবে, মানে হচ্ছে এখানে এই BB1 থেকে BB2 থেকে BB1 মাইনাস করতে হবে। সো BB2টা আমাদের ছিল হচ্ছে ডট, আর BB1টা ছিল আমাদের দেখো ক্রস। সো তুমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ দাও আনসার পাবো হচ্ছে 0.8 × 10⁻5 টেসলা, 0.8 × 10⁻5 টেসলা। এবং বড়টা হচ্ছে এখানে ডট, সো আমাদের লব্ধি চুম্বক ক্ষেত্রটাও হবে ডট। এবার আসো ডি বিন্দুতে কি হবে? দেখো লব্ধি চুম্বক ক্ষেত্র বি নেট, সেটা হবে BB2। আচ্ছা, ডি বিন্দুতে হবে বিডি। দেখি কোনটা বড়। দেখো BD2টা হচ্ছে 2 × 10⁻5 আর BD1টা হচ্ছে 1.2 × 10⁻5। সো এখানে কিন্তু নিচেরটা দিচ্ছে, মানে BD2 দিচ্ছে। সো BD2 থেকে BD1 বিয়োগ দিতে হবে। সো BD2টা হচ্ছে ক্রস আর BD1টা হচ্ছে ডট। এখানে খেলা পাল্টায় গেছে, BD2টা হচ্ছে ক্রস আর BD1টা হচ্ছে ডট। সো ক্রস থেকে ডট বাদ পড়তেছে, লব্ধিটা যদি হিসাব করো লব্ধি আগের মতোই হবে 0.8 × 10⁻5 টেসলা। সো এখানে বড়টা কিন্তু ভাইয়া ক্রস, ঠিক আছে, ক্রস ডমিনেট করতেছে, এখানে চুম্বক ক্ষেত্রের দিক হবে ক্রস। ঠিক আছে, তাহলে এইটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, এরপরে ভাইয়ারা খেয়াল করো আমাদের এইখানে যেটা আমাদের আসবে আর কি, খেয়াল করে দেখো এই যে এই অঙ্কটা 1.5 মিটার দৈর্ঘ্যের একটি তারে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি ঠিক মধ্যবিন্দু থেকে লম্ব দিকে 0.8 মিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান কত? সো ওই ছবি দেখার দরকার নেই, ছবি আমি এঁকে দিচ্ছি। এই হচ্ছে একটা তারটা কিন্তু সসীম, তারের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 0.1 মিটার, সো এই পুরাটা হচ্ছে 1.5 মিটার, সরি। সো এই তারের মধ্যবিন্দু ধরে নিলাম এইখানে।
সো মধ্যবিন্দু মানে হচ্ছে উপরে আছে হচ্ছে 0.75, নিচে আছে হচ্ছে 0.75। সো এইখান থেকে আমাদের মধ্যবিন্দু থেকে ঠিক লম্ব দিকে, মানে এই যে লম্ব দিকে কত মিটার দূরে, 0.8 মিটার দূরে কোনো একটা বিন্দু মনে করো পি। সো এই পি বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। সো তোমাদেরকে আমি বলছিলাম এই ধরনের চৌম্বক ক্ষেত্র বের করার নিয়ম হচ্ছে এ থেকে পি কানেক্ট করে দিবা, বি থেকে পি কানেক্ট করে দিবা। অবশ্যই এই কোণ দুইটা বের করতে হবে। এই কোণটাকে আমরা বলি φ2 আর এই কোণটাকে আমরা ধরি হচ্ছে φ1, একটা ধরলেই হয়। তাহলে এই φ1 আর φ2 বের করতে হবে, এরপর হচ্ছে বাকি কাজ। সো তুমি যদি একটু সুন্দর করে কানেক্ট করো দেখবে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। সো তুমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করো তাইলেই হবে। সাপোজ এই যে উপরের যে ত্রিভুজটা তৈরি হয়েছে তুমি এটা নিয়ে কাজ করো। সো এই ত্রিভুজের ফাই কোণের, এই φ2 কোণের বিপরীত বাহু হচ্ছে 0.8 আর φ2 কোণের সংলগ্ন বাহু হচ্ছে 0.75। তাহলে এখানে φ2টা আমি লিখতে পারি tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিপরীত বাহু, সেটা হচ্ছে 0.8 আর ভূমি হচ্ছে সংলগ্ন বাহু 0.75। ক্যালকুলেশন করলে φ2 পেয়ে যাবা। একইভাবে তুমি যদি φ1টা ক্যালকুলেশন করো তুমি দেখবে এটা φ2 এরই সমান আসে, কারণ φ1 সমান সমান tan ইনভার্স বিপরীত বাহু 0.8 সংলগ্ন বাহু 0.75, একই জিনিস আসবে। সো কত আসে একটু দেখি, 46.85 ডিগ্রি। তাহলে এবার আমরা এখান থেকে চৌম্বক ক্ষেত্রটা হিসাব করতে পারবো। চৌম্বক ক্ষেত্রটা কত আসবে, μ0 ডিভাইডেড বাই, আমরা ফর্মুলা পড়ছিলাম 4πr ইন্টু cos φ1 প্লাস cos φ2। এখন ভাইরা মান বসায় দিব, দেখো μ0 4π ইন্টু 10 ইনভার্স 7, এর মানটা কত এখানে 1 এম্পিয়ার। 4πr, আর হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব, তাহলে আরটা এখানে কত, সেটা হচ্ছে 0.8। আর cos φ1 হচ্ছে 46.85, φ2 ও কিন্তু 46.85, সব মিলে সব বসায় দিলে আনসার পেয়ে যাব। এটার আনসার আসবে 1.70977 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার চলে আসবে। ওকে, আর ডিরেকশন চায়ও নাই, সো মান চাইছে, আমি মানটা এরকম, ডিরেকশন এমনি পারবা। 250 পাক সংখ্যা বিশিষ্ট, মানে এন এর মান দেওয়া আছে 250, বৃত্তাকার কয়েলের ব্যাসার্ধ দেওয়া আছে 8 = 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। যদি কয়েলটি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 20 অ্যাম্পিয়ার হয়, মানে আই এর মান যদি এখানে 20 অ্যাম্পিয়ার হয়, তাহলে কয়েলের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, মানে বি এর মান কত? খুব সোজা, আমরা বলছিলাম পাক সংখ্যা দেওয়া থাকলে ফর্মুলা হবে n μ0 I, বৃত্তাকার বলছে, বৃত্তাকার কয়েল বলছে μ0 I বাই 2r। বৃত্তাকারের ক্ষেত্রে পাই থাকে না। n এর মান হচ্ছে 250, μ0 হচ্ছে 4π ইন্টু 10 ইনভার্স 7, I এর মানটা হচ্ছে এখানে 20 অ্যাম্পিয়ার, টোয়াইস r এর মানটা হচ্ছে 0.05, একক হবে টেসলা। কত আসে দেখি, যদি আমি ভুল না করি আমার আনসার আসবে 0.063 টেসলা। ওকে, এখন আমরা দেখবো আমাদের পরের অঙ্কটা। খেয়াল করে দেখো এখানে কি বলা হচ্ছে, দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, এদের পাক সংখ্যা 60 এবং 120, দুটি কুণ্ডলীকে একই সমতলে সমকেন্দ্রিকভাবে রেখে প্রথম কুণ্ডলীর মধ্যে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। দ্বিতীয় কুণ্ডলীর দিয়ে কোন দিকে কত প্রবাহ গেলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মানটা শূন্য হবে। সো দেখো দুইটা তার কুণ্ডলী ছিল, এটা ছিল একটা তার কুণ্ডলী, এটা ছিল আরেকটা তার কুণ্ডলী, দুইটা ব্যাসার্ধ ডিফারেন্ট ছিল, এটা ধরে নাও R1, এটা ধরে নাও হচ্ছে R2। এবং তুমি একটু চিন্তা করে দেখো এই দুইটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, দুইটারই পাক সংখ্যা আলাদা আলাদা, একটা 60 একটা 120। সো এটার পাক সংখ্যা মনে করো n1 আর এটার পাক সংখ্যা ধরলাম হচ্ছে n2। এখন তুমি আমারে বলো কেন্দ্রে এই দুইটা বৃত্তাকার তারই চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এখন দুইটাই যদি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে শূন্য হবে? একটাই উপায়, সেটা হচ্ছে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যেদিকে হবে, দ্বিতীয় তারের জন্য চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তার উল্টা দিকে হইতে হবে। তাইলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন উল্টা হইতে হলে কি হইতে হবে? কারেন্টের ডিরেকশনটা উল্টা হইতে হবে। একটা যদি ক্লকওয়াইজ হয় একটা অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে। তাহলে একটার জন্য ডট হবে আর একটার জন্য ক্রস হবে, চৌম্বক ক্ষেত্রের দিক উল্টা, একটার একটার সাথে মারামারি করে শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের বলছে প্রথম কুণ্ডলীর মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হইলো। তাহলে আমরা ধরে নিলাম কিভাবে পাঠানো হয়েছে, এটা কিন্তু বলে নাই যে কোন দিকে প্রথম কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়েছে। আমরা ধরে নিলাম যে প্রথম কুণ্ডলীর মধ্য দিয়ে কথার কথা তড়িৎ ক্লকওয়াইজ
তড়িৎ প্রবাহিত হয়েছে, এটা ধরে নিলাম I1, সেই I1 হচ্ছে 6 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে প্রথম কুণ্ডলীর জন্য আমাদের কেন্দ্রে কি তৈরি হবে বলতো, ক্রস তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 100-এ 100% দ্বিতীয় কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশন কোন দিকে হইতে হবে, উল্টা দিকে হইতে হবে, সেটা হবে I2। তাহলে উল্টা দিকে হওয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশনের জন্য কেন্দ্রে কি তৈরি হবে, ডট তৈরি হবে, ডট তৈরি হবে। তাহলে এই ক্রস আর ডট মারামারি করে কেন্দ্রে লব্ধি চৌম্বক ক্ষেত্র শূন্য করবে। তাহলে এখন আমারে বলো প্রথমটার জন্য, প্রথম কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র কত, B1, সেটা হবে N1 μ1 মিউ নট I1 ডিভাইডেড বাই টোয়াইস পাই R1। আর দ্বিতীয়টার জন্য চৌম্বক ক্ষেত্র কত, সেটা হবে B2 সমান সমান N2 মিউ নট, আচ্ছা এখানে তো পাই নাই না, পাই লিখে ফেলছি দেখো, N1 মিউ নট I ডিভাইডেড বাই টোয়াইস R1। আর দ্বিতীয়টার জন্য হবে N2 মিউ নট I2 ডিভাইডেড বাই টোয়াইস R2। তাহলে এইখানে B1 আর B2 কি হবে, B1 আর B2 অবশ্যই সমান হইতে হবে, কারণ এরা বিপরীত ডিরেকশন আছে, একটা ডট আর একটা ক্রস। ঠিক আছে, আমাদের B1টা হচ্ছে গিয়ে এখানে ক্রস আর B2টা হচ্ছে গিয়ে ডট। তাইলে আমাদের দুইটা যদি সমান হয় আমরা এখান থেকে কি লিখতে পারি, N1 মিউ নট I1 ডিভাইডেড বাই টোয়াইস R1 ইজ ইকুয়াল টু N2 মিউ নট I2 ডিভাইডেড বাই টোয়াইস R2। তাহলে এইখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মিউ নট কাটা, 2 কাটা, এখানে হবে N1 I1 ডিভাইডেড বাই R1, এখানে হবে N2 I2 ডিভাইডেড বাই R2। এখন তুমি মান বসায় দাও। N1 এর মান কত ছিল ভাইয়া, পাক সংখ্যা ছিল হচ্ছে 60, এখানে 60, I1 ছিল 6, R1 কত ছিল ভাইয়া 7 সেন্টিমিটার মানে 0.07 ইজ ইকুয়াল টু R2 ছিল 12 সেন্টিমিটার 0.12, N2 ছিল হচ্ছে 120, তার সাথে গুণ আকারে আছে হচ্ছে I2। সো I2টা এখান থেকে বের করা যাবে, কত আসবে বলো, I2টা খুব ইজিলি বের করা যাবে আর কি এখান থেকে। হ্যাঁ, একটা যদি 6 অ্যাম্পিয়ার হয়, এটা দেখি কত আসছে, দাঁড়াও, 36/7 মানে 5.14 আর কি। সো I2টা চলে আসবে 5.1426 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ঘটনা আর কি, এটা আমরা ইজিলি দেখে ফেললাম। এখন আসে আরেকটা, P এবং Q দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার, তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে বিপরীত দিকে। তার হতে এমন একটি বিন্দু নির্ণয় করো যেখানে চৌম্বক ক্ষেত্রের মানটা শূন্য হবে। সো দেখো কারেন্টটা এখানে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। সো মনে রাখবা আমি তোমাকে একটা কেস দেখাইছিলাম যেখানে কারেন্ট দুইটা একই দিকে প্রবাহিত হচ্ছিল, দুইটা কারেন্ট একই দিকে প্রবাহিত ছিল, এমন একটা কেস আমরা দেখছিলাম অলরেডি। এবং সেখানে আমরা দেখাইছিলাম যে একই দিকে যখন প্রবাহিত হয় তখন মাঝামাঝি এই দুইটা তারের মাঝামাঝি চৌম্বক ক্ষেত্র কম হয় এবং আমাদের দুই তারের দুই পাশে চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি হয়। সো যখন দুইটা তারের ডিরেকশন একই দিকে থাকে তখন তুমি দুইটা তারের মাঝামাঝি কোনো একটা অঞ্চল বা কোনো একটা বিন্দু খুঁজে পাবা যেখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র কমতে কমতে শূন্য হয়ে যাবে। বাট দুইটা তারের ডিরেকশন যখন, কারেন্টের ডিরেকশন যখন উল্টা হবে তখন উল্টা কাহিনী হবে, তখন তুমি দেখবা মাঝামাঝি অঞ্চলের চৌম্বক ক্ষেত্রের দিক দুই তারের জন্য একই দিকে চলে আসতেছে, তখন লব্ধি চৌম্বক ক্ষেত্র বেড়ে যাচ্ছে, বাট দুই পাশে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কমে যাবে। এখন এই জিনিসটা তুমি বুঝবা কিভাবে, ডট ক্রসের মাধ্যমে। দেখো আমি কোনো ক্যালকুলেশন না করে একটু ডট ক্রস দিয়ে বুঝাই। I1 কারেন্ট সোজা উপরের দিকে, তাহলে I1 এর জন্য হাতের বাম দিকে কি তৈরি হবে, হাতের বাম দিকে হবে ডট, হাতের ডান দিকে হবে ক্রস, হাতের ডান দিকে হবে ক্রস। ঠিক আছে, সবুজ কালারের জন্য আমি I1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার আসো I2টা সোজা নিচের দিকে, তাহলে I2-র দিকে তুমি যদি হাঁটো তোমার হাতের বাম দিক পড়বে এই দিকে, তাহলে বাম দিকে কি হবে ডট, ঠিক আছে, আর ডান দিকে কি হবে তোমার ক্রস। তাহলে তুমি যদি সোজা I2 এর দিকে হাঁটা ধরো তোমার হাতের বাম দিকে হবে ডট, হাতের ডান দিকে হবে ক্রস, তাহলে এই দিকগুলো হয়ে যাবে তোমার ক্রস, এই দিকগুলো হয়ে যাবে ক্রস। তাহলে I2 এর জন্য আমি কিন্তু কমলা কালারে কালি দিয়ে বুঝাইলাম। এখন দেখো তো কোন জায়গাতে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা বেড়ে গেছে, মানে একই ডিরেকশনে আছে, কোন জায়গাতে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা একই ডিরেকশনে আছে, দেখো মাঝামাঝি। সো মাঝামাঝি একই ডিরেকশনে থাকে, এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র বেড়ে যাবে। আর দুই পাশে দেখো লব্ধি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন উল্টা, সো এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র কমে যাবে। সো আমরা বলতে পারি যখন বিপরীত দিকে আমাদের কারেন্টটা প্রবাহিত হবে তখন এই দুই পাশের যে কোনো একটা জায়গায় লব্ধি চৌম্বক ক্ষেত্র কমতে কমতে শূন্য হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমরা ধরে নিলাম এই দুই পাশের যে কোনো এক পাশে লব্ধি চৌম্বক ক্ষেত্র শূন্য হইতে পারে। তাহলে
আমরা যেহেতু ডানপন্থী, তাহলে আমরা এক কাজ করি, ডান দিকেই ধরে নিই, ঠিক আছে? তাহলে আমি ডান দিকে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। সাপোজ ডান দিকে একটা বিন্দু আমি ধরলাম এইখানে, আমি ধরে নিলাম এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তাহলে এখানে বি নেটটা আমি ধরে নিলাম যে ইনকেস যদি শূন্য হয় আর কি। আচ্ছা, তাহলে আমাদের এইখানে এই পি বিন্দুটা আমরা ধরে নিলাম দ্বিতীয় তার থেকে এক্স দূরত্বে আছে, এবং আমাদের দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব এখানে বলে দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো আমরা ধরলাম এটাকে 0.24 মিটার। একটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1 সমান সমান 5 এম্পিয়ার, আরেকটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2 সমান সমান 7 এম্পিয়ার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের কাহিনী। এখন ভাইয়ের একটু খেয়াল করে দেখো, এই দিকেও হইতে পারে, আবার আমাদের এই দিকেও এরকম একটা বিন্দু থাকতে পারে। যে কোনো একদিকে আমাদের বিন্দুটা থাকতে পারে, আমরা জানি না, আমরা ধরে নিলাম এই দিকে আছে। এবার আমরা এই দিকে আছে এটা ধরে নিয়ে আমরা হচ্ছে লব্ধি চুম্বক ক্ষেত্রটা হিসাব করব। সো দেখো, লব্ধি চুম্বক ক্ষেত্রটা কোথায় শূন্য হবে? যেখানে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র আর দ্বিতীয় তারের জন্য চৌম্বক ক্ষেত্র সমান হবে কিন্তু বিপরীতমুখী হবে। দুইটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র সমান হবে কিন্তু বিপরীতমুখী হবে, এমন একটা বিন্দুতে আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রটা শূন্য হবে। ঠিক আছে, এখন তোমরা সবসময় মনে রাখবে এখানে একটা কথা, আমি বলছি যে কোনো একদিকে চৌম্বক ক্ষেত্রটা শূন্য হইতে পারে, এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে, কারণ দুই দিকেই হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা লব্ধি চৌম্বক ক্ষেত্র কমে যাচ্ছে। সো তোমার কাঙ্ক্ষিত বিন্দুটা এই ডান দিকেও থাকতে পারে, আবার কাঙ্ক্ষিত বিন্দুটা কিন্তু বাম দিকেও থাকতে পারে। সো যদি বাম দিকে থাকতো, আমরা ধরে নিলাম সেই বাম দিকে যদি থাকে প্রথম বিন্দু থেকে বা প্রথম তার থেকে সেটা এক্স দূরত্বে আছে বা বাম দিকে আছে। এখন তুমি ক্যালকুলেশন করার পরে কি বুঝবা ডানে আছে না বামে আছে, বাট ক্যালকুলেশন করার আগেই এই জিনিসটা বোঝার একটা টেকনিক আছে। সবসময় মনে রাখবা এই ধরনের ক্ষেত্রে ছোট কারেন্টের কাছাকাছি হবে সেই কাঙ্ক্ষিত বিন্দু। চৌম্বক ক্ষেত্রটা শূন্য হবে যেই বিন্দুতে, সেটা আমার কাঙ্ক্ষিত বিন্দু, সেই কাঙ্ক্ষিত বিন্দুটা ছোট কারেন্টের কাছে হবে, কাছে হবে। তাহলে ছোট কারেন্ট কোনটা, I1 না I2? I1 হচ্ছে ছোট কারেন্ট। সো 5 এম্পিয়ারের কাছাকাছি একটা বিন্দু কিন্তু লেফট সাইডের বিন্দুটা, রাইট সাইডের বিন্দুটা 5 এম্পিয়ার থেকে অনেক দূরে। সো আমরা বুঝতে পারতেছি এই বিন্দুতে হওয়ার সম্ভাবনা নাই, সো এই বিন্দুটা বাদ। সো আমি ইচ্ছা করে তোমাদেরকে একটু ডস খাওয়াইলাম। সো ডসটা খাওয়া ভালো, পরে যেন আর ভুল না হয়। কাছাকাছি কারেন্টের কাছে চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্র। তুমি ওইটা ধরে করলেও আনসার আসতো, অন্যরকম আসতো, তুমি দিন শেষে এখানেই ব্যাক করতা। ওটা ধরে করলে আনসার দেখতে মাইনাস চলে আসবে। সো আমরা ডিরেক্ট বুঝে গেলাম ছোট কারেন্টের কাছাকাছি তুমি একটা বিন্দু পাবা যেখানে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কি হবে, শূন্য হবে। তাইলে লব্ধি চৌম্বক ক্ষেত্র শূন্য হওয়ার কন্ডিশন কি? এই বিন্দুতে আমাদের কি কি ঘটনা ঘটাইতে হবে? প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1 আর দ্বিতীয় তারের জন্য চৌম্বক ক্ষেত্র B2, দুইটার মান সমান হইতে বা দিক অটোমেটিক্যালি বিপরীত, একটা ডট হইলে আর একটা ক্রস। তাহলে B1 কত? B1 হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই টোয়াইস পাই R1, আর B2 হচ্ছে মিউ নট I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই R2। এখন দেখো অসাধারণ কাটাকাটি, মিউ নট টোয়াইস পাই সব কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে I1 বাই R1, এখানে থাকবে হচ্ছে I2 বাই R2। এখন দেখো I1 কত, সেটা হচ্ছে 5, R1 কত দেখো, আমাদের এখানে প্রথম তার থেকে যে দূরত্বটা সেটাই হচ্ছে R1, R1 মান হচ্ছে x, আর I2 হচ্ছে 7, R2 কত দেখো, দ্বিতীয় তার থেকে যে দূরত্বটা সেটাই হচ্ছে আমাদের R2। তাহলে দ্বিতীয় তার থেকে দূরত্বটা কত হবে, এতটুকু হচ্ছে R1, এই পুরাটা হচ্ছে 0.24। তাহলে দ্বিতীয় তার থেকে এই বিন্দুর দূরত্ব হবে R1 প্লাস 0.24 বা x প্লাস 0.24। সো ক্যালকুলেশন যদি করো এখান থেকে তুমি x এর মানটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে কত আসে দেখো, 5x 5 ইন্টু 0.24 ডিভাইডেড বাই 2, এটা হবে 3/5 মানে 0.6 মিটার আর কি। সো x এর মান 0.6 মিটার এবং লেফট সাইডের একটা পয়েন্ট, এই সেই কাঙ্ক্ষিত পয়েন্ট যেখানে আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রটা ছোট হবে। সো দেখো আমার কিন্তু ভালো ভ্যালু আসছে, পজিটিভ ভ্যালু। সো আমার ধরে নেওয়াটা ঠিক ছিল। তুমি যদি এই সাইডে ধরতা তাহলে নেগেটিভ কিছু একটা ভ্যালু চলে আসতো, ঠিক আছে? সো তখন হচ্ছে এই সাইডে তুমি যদি ধরো সেই ক্ষেত্রে তুমি দেখতে x এর মান পাইতা -0.84, মানে এটা আমাদের প্রথম তার থেকে ওই দিকে আছে, এটা বুঝাইতো, ঠিক আছে? সো মানে মাইনাস আসার চাইতে আগে ভাগে বুঝে নেওয়াই ভালো যে ছোট কারেন্টের কাছাকাছি হবে। বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই কিন্তু ব্যাস দেওয়া আছে, মানে টোয়াইসার দেওয়া আছে 320 মিলিমিটার, মানে 320 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। আর পাক সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে n, n এর মান হচ্ছে এখানে 40। আর জিজ্ঞেস করছে কুণ্ডলীতে কত মাত্রা তড়িৎ প্রবাহ চালনা করলে এত চৌম্বক প্রাবল্য সৃষ্টি হবে। সো চৌম্বক প্রাবল্য যেটা, এটা হচ্ছে আমাদের বি, আর এখানে মাইক্রো টেসলা, মাইক্রো ওয়েবার পার মিটার স্কোয়ার একটা একক দেওয়া আছে। বেসিক্যালি ওয়েবার পার মিটার স্কোয়ার এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আরেকটা একক,
এটাকে টেসলা আমরা বলি। সো এখানে আবার মাইক্রো লাগাই দিছে, মাইক্রো মানে 10^6, তাহলে বি এর মান আমাকে বলতেছে 300 মাইক্রো টেসলা, মানে 300 ইন্টু 10^6 টেসলা। সো তাই যদি হয় এখান থেকে আমি খুব ইজিলি আই এর মানটা বের করে ফেলতে পারবো। সেটা কত হবে, মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর, তার সাথে পাক সংখ্যা গুণ, এটাই হবে বি। সো এইখানে দেখো কত হবে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে কারেন্টের মান কত। সো বৃত্তাকার কুণ্ডলী বি ইন্টু টোয়াইস আর ডিভাইডেড বাই মিউ নট ইন্টু ক্যাপিটাল এন, মান বসা আনসার চলে আসবে। আর এর মান দেওয়া আছে এখানে, টোয়াইস আর এর মানই দেওয়া আছে, টোয়াইস আর তাহলে কত 320, মিউ নট তো জানো 4/10^7, এন এর মান বসাই দিবা 40, ক্যালকুলেশন করলে এখান থেকে আনসার পেয়ে যাবা। সো দ্যাটস ইট, আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। তো সবার সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।